সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের আবার নবম দশম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে আবার স্বাগত। আজকে আমাদের এই বিষয় হচ্ছে বিজ্ঞান। আমাদের দশম অধ্যায়ের এসো বলকে জানি একটা মজার অধ্যায়। ওই বিষয়ে আমরা সেই অধ্যায় থেকে কিছু বিষয়বস্তু আলোচনা করব। আমাদের বিষয়বস্তুগুলো হচ্ছে কি: বল, নিউটনের সূত্র, জড়তা, বলের পরিমাপ, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল। তাহলে আমরা শুরু করি আমাদের বিষয়বস্তু অনুসারে। আমরা আজকে বল বল কি আসলে? বল মানে ফোর্স। বল হচ্ছে যে কি, দেখো, যা কোনো গতিশীল বস্তুকে ক্রিয়া করে থামিয়ে দেয়, আবার কোনো থামানো বস্তুর মধ্যে ক্রিয়া করে তাকে গতিশীল করে তুলতে পারে, তাকে আমরা বল বলি। তাহলে বল কি? একটা স্থির বস্তু যদি দেখে, যেমন আমরা যদি এখানে একটা স্থির বস্তু বিবেচনা করি, এটার উপর যখন আমরা বল প্রয়োগ করি তখন এই বস্তুটাকে এদিকে অগ্রসর করবো। তার মানে আমরা বুঝতে পারলাম যে কি, এই বস্তুটা আমাদের এখানে কিছুটা স্থির ছিল, এই স্থির বস্তুটাকে মধ্যে আমরা যখন বল প্রয়োগ করলাম তাহলে বস্তুটা গতিশীল হবে। আবার দেখা গেল যে কি, একটা বস্তু গতিশীল আছে, ধরো একটা বস্তু গতিশীল, সেটার উপর আমরা বল প্রয়োগ করে সেটাকে থামিয়ে দিই, তাহলে সেটাকে আমরা বলতে পারি, এই দুইটা বিষয় নিয়ে আমরা সেটাকে বল বলতে পারি। অর্থাৎ আমরা বলের সংজ্ঞাটা এইভাবে লিখব: যা কোনো গতিশীল বস্তুকে থামিয়ে দেয়, যা কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তাকে থামিয়ে দেয়, এবং কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করতে পারে, সেটাকে আমরা বল বলবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বল কি বুঝতে পারছো। এরপর আমরা বলের সাথে নিউটনের সূত্র আমরা জানি। নিউটন হচ্ছে একজন, স্যার আইজ্যাক নিউটন, একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। তার তিনটে বিখ্যাত সূত্র রয়েছে, আমরা সেই তিনটে সূত্র সম্পর্কে আলোচনা করব। নিউটনের সূত্রগুলো হচ্ছে যে কি, নিউটনের সূত্র, নিউটনের তিনটে সূত্র রয়েছে। তাহলে আমরা তার প্রথম সূত্র জানবো হচ্ছে যে কি, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে, আর গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে থাকে বা সমবেগে চলতে থাকে। এটা কেমন? আমরা যদি একটা বস্তু বিবেচনা করি, এখানে একটা বস্তুকে যদি আমরা বিবেচনা করি, অর্থাৎ আমরা যখন আসলে বল, নিউটনের প্রথম সূত্র বুঝতে হলে আমাদেরকে একটু জড়তা সম্পর্কে ধারণা থাকতে হবে। আমাদের জড়তা কি আসলে, আমরা একটু আগে জড়তার সম্পর্কে একটু বলি। জড়তা হচ্ছে কি, জড়তা দুই ধরনের রয়েছে। একটা হচ্ছে কি স্থিতি জড়তা, একটা হচ্ছে স্থিতি, আর একটা হচ্ছে কি গতি জড়তা। একটা হচ্ছে স্থিতি জড়তা, আর একটা হচ্ছে গতি জড়তা। এবার দেখো, স্থিতি জড়তাটা কি, গতি জড়তাটা কি, আমরা সেটা একটু ব্যাখ্যা করি। স্থিতি জড়তাটা হচ্ছে যে কি, তোমার যে বস্তুটা স্থির আছে সে চিরকাল স্থির থাকতে চায়, তার এই প্রবণতাটা হচ্ছে কি স্থিতি জড়তা। যেমন এখানে একটা বস্তু যদি স্থির অবস্থায় আমি ভূমিতে রেখে দিলাম, এটা এই বস্তুটা এখানে স্থির আছে, ভূমির উপর এটা হয়ে গেছে, এটার উপর যদি বল প্রয়োগ না করি, আমরা যদি এখানে বল প্রয়োগ না করি, এটা সারা জীবন অনন্তকাল এভাবে সেখানে কি থাকবে, স্থির থেকেই যাবে, এটা কখনো এখান থেকে নকশক হবে না। অর্থাৎ আমরা এটা বল প্রয়োগের কারণে এটা কি হতে পারে, পরিবর্তন হতে পারে, কিন্তু যখন আমরা বল প্রয়োগ করবো না, এটা যেভাবে স্থির আছে সেভাবে স্থির থাকবে। আর স্থির বস্তুতে স্থির থাকার প্রবণতা হচ্ছে স্থির জড়তা। যেমন এটা আমরা আরো ব্যাখ্যা দিতে পারি, যেমন আমরা যদি গাড়িতে করে, আমরা তো অনেক জায়গায় বেড়াতে যাই, বা গাড়িতে যখন আমরা যাত্রী যারা যখন চলে, বা আমরা যখন গাড়িতে
যায় কোথাও, তখন দেখা যায় আমরা গাড়ি হঠাৎ করে যখন গাড়ি চলতেছে চলতেছে গাড়ির সাথে আমরা যাচ্ছি, হঠাৎ যখন গাড়ি আহ, তোমার এটা অবশ্য গতি জড়তার উদাহরণ। আর যখন গাড়ি থেমে যায়, চলন্ত গাড়ি হঠাৎ যখন থেমে যায় তখন আমরা দেখা যাচ্ছে যে কি সামনের দিকে এগিয়ে যায়। এটার কারণ কি? এটা হচ্ছে যে কি আমরা গাড়ির সাথে সাথে আমাদেরও একটা কি কাজ করতেছে এখানে, আহ, গতি জড়তাটা কাজ করতেছে এখানে মূলত। এই গতি জড়তার কারণে আমরা বাস বা আমরা মাইক্রো বাস যেখানে ছুটতেছি কি না কেন তার সাথে আমরা গতিশীল থাকি। এই গতিশীল জড়তার কারণে আমরা কি করি, আমরা সামনের দিকে হঠাৎ ঝুঁকে পড়ি এভাবে। আর স্থিতি জড়তাটা কি? স্থিতি জড়তা হচ্ছে যে কি তোমার যখন আমরা গাড়িতে প্রথমে এই বাসে যখন আমরা উঠি আমরা তো বসলাম, যখন ড্রাইভার গাড়ির যাত্রা শুরু করলো দেখবো আমরা হুট করে পিছনের দিকে একটু হেলে পড়ি। এটার কারণ কি? এটা হচ্ছে যে আমার মূলত স্থিতি জড়তা। আমার গাড়ির সাপেক্ষে আমি হচ্ছে স্থিতি জড়তা। কীভাবে? এক্ষেত্রে আমরা বসে আছি, আমরা এখন স্থির অবস্থায় আছি। যখন আমরা স্থির অবস্থায় আছি গাড়িতে চলে যাচ্ছে, কিন্তু আমাদের স্থিতি জড়তার কারণে আমরা আগের জায়গায় থেকে যেতে চাচ্ছি। এটাকে বলা হয় স্থিতি জড়তা। আর গতি জড়তা অবশ্যই বললাম। তাহলে আমরা দুটো বুঝলাম, একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। গতি জড়তা কি আমরা বুঝলাম, আর স্থিতি জড়তাটাও বুঝলাম। এরপরে নিউটনের প্রথম সূত্রটা হচ্ছে কি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু সুষম সমবেগে চলতে থাকবে। এটা কিভাবে? এটা হচ্ছে যে কি আমরা বাহ্যিক বল প্রয়োগ না প্রয়োগ করা হলে, অর্থাৎ আমরা যদি একটা বস্তুর উপর এখানে বাহ্যিক কোনো বল প্রয়োগ করলাম না, যদি এটা স্থির থাকে তাহলে এটা স্থির থাকবেই, এটা কোথাও নড়বে না। আবার যখন আমরা এটার উপর যদি বল প্রয়োগ করলাম, আমরা যখন এখানে এক বল প্রয়োগ করি, এই ধরো এটাকে আমরা গতিশীল করলাম, এটা এখন গতিশীল, তাহলে এটার উপর যদি জড়তা কাজ না করতো তাহলে সারা জীবন এটা চলতে থাকতো। আমরা আসলে স্থিতি জড়তাটা সহজে বুঝি। স্থিতি জড়তাটা হচ্ছে যে কি একটা বস্তু এখানে রয়ে গেছে, এটা কখনো যাবে না, এটা অর্থাৎ এটা সহজে বোঝা যায়। যে কোনো একটা বই আমি এই জায়গায় রাখলাম, এটা এখান থেকে নড়তেছে না, কোনো বল প্রয়োগ না করলে। স্থিতি জড়তা এটা সিম্পলি আমরা বুঝলাম। কিন্তু গতি জড়তাটা কি? গতি জড়তা আমরা বুঝি না, কারণ হচ্ছে যে কি আমরা আসলে একটা বল, যেমন আমরা মাঠে যখন বল মারি দেখা যাচ্ছে কি বলটা গড়াইতে 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 এক পর্যায়ে যায়, সেটা থেমে যায় গতি জড়তাটা। কিন্তু যদি এটা থেমে যাওয়ার কারণ কি? আসলে এখানে মূলত আরেকটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে আসলে ঘর্ষণের কারণে, অথবা বস্তুটার উপর বলের একটা ওজন আছে, তার ওজনের কারণে। এই ওজন এবং ঘর্ষণের কারণে এক পর্যায়ে গিয়ে বস্তুটা বা বলটা থেমে যায়। কিন্তু এখানে যদি তোমার ঘর্ষণ বল কাজ না করতো আর বস্তুটার বল যদি বাধা সৃষ্টি না করতো, তাহলে এটা সারা জীবন অনন্তকাল এভাবে চলতে থাকতো। কারণ এটা আমরা নিউটনের সূত্র থেকে জানি, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু থাকবে, আর গতিশীল বস্তু যেটা আছে গতি সেটা চলতেই থাকবে অনন্তকাল। তাহলে আমরা নিউটনের প্রথম সূত্রটা মোটামুটি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এরপর আমাদের আরেক নিউটনের এরপর আসে আমাদের বলের পরিমাপ। আমরা নিউটনের প্রথম সূত্র বললাম আর জড়তা বললাম। বলের পরিমাপ বিষয়টা বুঝতে হলে আমাদেরকে নিউটনের দ্বিতীয় সূত্রটা জানতে হবে। নিউটনের দ্বিতীয় সূত্রটা হচ্ছে কি? নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগ কি আমাদের কাছে সে নিউটনের দ্বিতীয় সূত্র জানতে হলে নিউটনের দ্বিতীয় সূত্র নিউটনের দ্বিতীয় সূত্র বুঝতে হলে আমাদেরকে আগে ভরবেগ বুঝতে হবে। ভরবেগ কি? ভরবেগ কে আমরা ফি দ্বারা প্রকাশ করি, তাহলে ভরবেগ ফি ইকুয়াল টু হচ্ছে কি ভর ইনটু ত্বরণ। অর্থাৎ আমরা এখানে আপাতত আমরা লিখি ভরবেগ হচ্ছে যে ভর ইনটু ত্বরণ। অর্থাৎ ভরবেগ তাহলে কাকে বলে? ভর এবং ত্বরণের গুণফলকে। ভরবেগ হচ্ছে ভর ইনটু বেগ, ভর ইনটু বেগ। তাহলে একদম সহজ, এখানে আসলে সংখ্যাটা আছে, দেখো ভর এবং বেগ। আমরা জানি ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। তো ভরবেগকে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি, আর ভর হচ্ছে এম আর বেগ হচ্ছে ভি, তাহলে আমরা ভরবেগ
ফি ইকুয়াল টু পাই কি এমডি। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র বলেছে মোট ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক। মোট ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনের হারও সেই দিকে সোজা সরলরেখা বরাবর ঘটবে। আবার বলতেছি মোট ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন হারও সেদিকে করে। তাহলে এটা আমরা কীভাবে কী করবো দেখো, এখান থেকে আমরা লিখতে পারি এফ ইকুয়াল এম এ। এটা হচ্ছে যে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে লিখতে পারি এফ ইকুয়াল টু এম। তাহলে এটা লেখার ক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করতে পারি, এটা কি এমটা কি এফটা কি। এফ হচ্ছে এখানে বল আমরা জানি, আর এম হচ্ছে ভর, আর এ হচ্ছে কি ত্বরণ। আমরা জানি ত্বরণ কাকে বলে, আমরা জানি ত্বরণ হচ্ছে যে কি তোমার ত্বরণ ইকুয়াল হচ্ছে যে বেগ বৃদ্ধি। ধরো আমরা এখানে একটা বস্তুকে যদি, আচ্ছা আমরা এদিকে লিখি, এখানে ইউ আদিবেগ স্থির অবস্থায় একটা বস্তু আছে, স্থির অবস্থা বা এখানে আদিবেগ ইউ, আর টি সময় বস্তুটির বেগ হলো বি শেষ বেগ। তাহলে সেক্ষেত্রে এখানে বেগের পরিবর্তন কতটুকু হয়েছে, অর্থাৎ বেগের পরিবর্তন হয়েছে শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইড বাই সময়। তাহলে আমরা এখানে বলতে পারি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ত্বরণ জিনিসটা হচ্ছে কি, বেগ বৃদ্ধির হারকে কি বলে, ত্বরণ বলে। তাহলে আমরা ত্বরণের সংখ্যাটা এইভাবে দিতে পারি, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে এখানে আমরা এ ইকুয়াল হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে। তাহলে ত্বরণের আমরা এই ক্ষেত্রে ত্বরণের সমান জানি ভি মাইনাস এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমরা এখানে এফ ইকুয়াল হচ্ছে যে তোমার এই এম এ, এখানে আমরা তাহলে আমাদের যদি বলা হয় এখন আমরা এখানে বলের একক কি, যদি বলের একক বের করতে হয় আমরা তো জানি এফ ইকুয়াল হচ্ছে কি, তো এম 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 মানে হচ্ছে ভর, আর এ হচ্ছে ত্বরণ। আমরা যদি লিখি ভরের একক কেজি আর ত্বরণের একক কি, আমরা জানি ত্বরণের একক হচ্ছে তোমার বেগ বাই সময় মানে সরণ বাই সময়। তাহলে ত্বরণের একক হচ্ছে যে তোমার মিটার। আমরা এখান থেকে যদি ত্বরণের একক লিখি, এটা হচ্ছে যে বেগ বাই সময়, আর বেগ মানে সরণ বাই সময়, বেগ সমান, তাহলে বেগ সমান হচ্ছে সরণ বাই সময়। তাহলে সরণ বাই সময় স্কয়ার, তাহলে সরণের একক হচ্ছে মিটার, আর নিচের সরণ সময় স্কয়ার মানে উপরের প্লেস সেকেন্ড ইনভার্স টু এটা। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি, তাহলে ত্বরণের একক হচ্ছে যে কি, আমরা ত্বরণের একক পাইছি মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা এই কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারকে আমরা এটাকে লিখব যে নিউটন। নিউটনের নাম অনুসারে আমরা এটাকে এই কেজি পার মিটার স্কয়ারটাকে নিউটনের নাম অনুসারে আমরা বলের একক নিউটন নিই। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি, এফ হচ্ছে যে কি বল, এম হচ্ছে ভর, আর এ হচ্ছে ত্বরণ। আর এখান থেকে আমরা এখন আমরা এই কোন মানটা কিভাবে হিসাব করব, এই সূত্রটা কয়েকটা আমি তোমাদের বইয়ের মধ্যে আছে, এটা দিয়ে অনেকগুলো ম্যাথ দেখা যায়, একদম সহজ। আমরা একটু দেখে দেওয়ার চেষ্টা করব। সেই ক্ষেত্রে দেখো, ধরো তোমাকে দিল 5 নিউটন বল বলতে কি বুঝো, তাহলে আমরা লিখতে পারি 5 নিউটন বল বলতে কি বুঝি, আমরা লিখব এটা বলতে আমরা জানি বল ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এই 5 নিউটন বল বলতে আমরা যদি এখানে এটাকে 5 নিউটন ধরি, আর ভরটাকে যদি আমরা 1 কেজি ধরি এখানে, আর এটা বলতে তাহলে এটা ত্বরণ হবে কত 5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা দেখো এখানে 5 নিউটন, এখানে টোটাল মানটা ঠিক থাকতেছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি কোন বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করলে কোন বস্তুর উপর 1
কোনো 1 কেজি ভরের কোনো বস্তুর উপর, আমরা এখানে এই কথাটা লিখবো, 1 কেজি ভরের কোনো বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়। তাহলে তোমাকে যদি এখানে বলতো 5 না বলে, এখন যদি তোমাকে 10 নিউটন বল বলতে কি বুঝো বলে, তাহলে তুমি লিখবে 1 কেজি ভরের কোনো বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়। যত নিউটন বলি, এবার আমরা শুধু এখানে মানটা চেঞ্জ করে দেবো, আর সব কিছু একই দেখবে, এরকম তোমাদের পরীক্ষা মাঝে মধ্যে দেখা যায়। এরপর যদি বলের পরিমাপের ক্ষেত্রে যদি আমাদেরকে আরো এই যদি বলা হয়, ধরো তোমাকে বললে একটা বস্তুর ভর m ইকুয়াল 40 কেজি দেওয়া আছে, এবং তোমার দেওয়া আছে বল দেওয়া আছে তোমার F ইকুয়াল ধরো 100 নিউটন দেওয়া আছে, তোমাকে বললো যে ত্বরণটা বের করো। তখন আমরা একটা কিভাবে বের করবো, কোনো বস্তুর ভর যদি 40 কেজি এবং তার উপর যদি 100 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তুটির ত্বরণ কত, এরকম ম্যাথ দিলে তাহলে আমরা কিভাবে করবো। তো সেক্ষেত্রে আমরা লিখবো, আমরা জানি F ইকুয়াল কি ma, তাহলে আমরা বের করবো কার মান, এখানে এর মান যেটা বের করবো আমরা সবসময় সেটাকে বাম পাশে নিয়ে আসবো। আমরা এখানে এটা রেখে দিব F ডিভাইডেড বাই m, সুতরাং a ইকুয়াল আমরা লিখতে পারি F এর মান হচ্ছে কত 100 নিউটন, আর m এর মান হচ্ছে তোমার কত 40 কেজি। তাহলে আমরা এটাকে যদি লিখি, আমাদের ক্যালকুলেটরে হিসাব করলে আসে কত 100 ভাগ 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, আমরা জানি ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এইভাবে তোমাকে যদি বলা হয় কোন বস্তুর এই বল 100 নিউটন, ত্বরণ যদি ধরো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়া আছে, যদি তোমাকে ভর বের করতে বলা হয়, তখন আমরা কি করব, তখন আমরা এখান থেকে ভর বের করব। যদি ভর আর ত্বরণ দেওয়া থাকে, তখন তোমাকে যদি F বের করতে বলে, মানে বল বের করতে বলে, তখন আমরা বল বের করব। অর্থাৎ সিম্পল আমরা সূত্র দিয়ে অঙ্কগুলো করতে পারবো। যে গাণিতিক সমস্যা আরেকটা এখান থেকে আরেকটা অঙ্ক আসতে পারে এরকম, সেটা আমি দেখে দিচ্ছি। দেখো, কোন বস্তুর আদিবেগ যদি 10 হয় এবং শেষ বেগ যদি 15 মিটার পার সেকেন্ড আমরা জানি হয়, বস্তুটি t সময়, t মানে অর্থাৎ 5 সেকেন্ড পরে বস্তুটির ত্বরণ কত। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। আমরা জানি ত্বরণ ইকুয়াল v মাইনাস u বাই t। এখন v এর মান হচ্ছে কত 15, আর এটা সময় হচ্ছে কত 5। তাহলে আমরা এখানে 5 ডিভাইড বাই 5, আর এখানে 1 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ত্বরণ ইকুয়াল v মাইনাস u বাই t, আর v এর মানটা বসাই দিলাম, আমরা u এর মান বসাই ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি যেটা। তাহলে ত্বরণ বের করতে বললে বা এখানে শেষ বেগ বের করতে বললে ত্বরণ দিয়ে থাকবে, আদি বেগ বের করতে বললো ত্বরণের মান দেওয়া থাকবে, সময় বের করতে বললে অন্যগুলো দেওয়া থাকবে। অর্থাৎ আমাদেরকে উদ্দীপক দেখে বা প্রশ্ন দেখে আমাদেরকে বুঝে নিতে বুঝতে আসলে আমাদেরকে কী বের করতে বলা হয়েছে, কেমন। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো সবাই, আমরা বলের পরিমাণ বিষয়টা মনে তোমাদেরকে বুঝাইতে পেরেছি। এরপর আমাদের আরেকটা বিষয়, বলের পরে আমরা ক্রিয়া প্রতিক্রিয়া বল কি। আসলে ক্রিয়া প্রতিক্রিয়া বল হচ্ছে যে কি নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্রটি হচ্ছে যে প্রত্যেক বস্তুর সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। সেটা কেমন, যেমন আমি এখন ফ্লোরের মধ্যে দাঁড়িয়ে আছি, তো আমি এখানে একটা ভর প্রয়োগ করতেছি ফ্লোরের মধ্যে, এখানে ঠিক সেম ফ্লোরের দিক থেকে আমাকে অনুরূপ একটা বল প্রয়োগ করতে হতো, নাহলে তো আমি এখানে নিচে চলে যেত। তো সেক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারি F1 ইকুয়াল মাইনাস F2। মাইনাস কেন আসছে এখানে, অর্থাৎ এই প্রত্যেক বস্তুর সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, এটা এক পরস্পর সমান, আর মাইনাস দ্বারা বোঝাচ্ছে এটা বিপরীত। অর্থাৎ এরকম প্রত্যেকটা ক্ষেত্রে এটা
এটা দিয়ে যেমন হতে পারে আমরা যদি বন্দুকের গুলি, যেমন আমরা যখন গুলি করি তখন গুলির একটা পশ্চাৎ বেগ, যেমন গুলি ওইদিকে বুলেট যখন বেরিয়ে যায় বন্দুকের এদিকে একটা বেগ কাজ করে, এখানে একটা বিপরীত প্রতিক্রিয়া। এটা হতে পারে তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে বেলুনের মধ্যে যখন আমরা বাতাস প্রয়োগ করি তখন দেখা যাচ্ছে কি যখন বেলুন ফুলে যায়, এরপর যখন আমরা আবার ছেড়ে দিই তখন বাতাসগুলো যখন এদিকে বের হয়েছে বেলুনটা কোন দিকে চলে যায়, বিপরীত দিকে চলে যায়। এরকম আরও অনেকগুলো এক্সাম্পল আছে, তোমরা বললে মোটামুটি বুঝতে পারবা। তাহলে আমরা আজকে আমাদের আলোচনা ছিল যে বল এবং নিউটনের সূত্র, জড়তা, বলের পরিমাণ, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল। মোটামুটি তোমাদেরকে ধারণা দেওয়া বেসিকগুলো আমরা চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। বইয়ের মধ্যে পড়ে নেবে, আমরা পরবর্তীতে ক্লাসে অন্য টপিকস নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।